আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সন্ধি নিয়ে, অর্থাৎ সন্ধির প্রাথমিক আলোচনা করেছিলাম। স্বরসন্ধি নিয়ে তার পরবর্তী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে স্বরসন্ধি নিয়ে আলোচনা করেছিলাম। তৃতীয় পর্বে আজকে আমরা সংস্কৃত ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সংস্কৃত ব্যঞ্জন সন্ধি কি আর সংস্কৃত ব্যঞ্জন সন্ধি কিভাবে গঠিত হয় বা সংস্কৃত ব্যঞ্জন সন্ধির মাধ্যমে কিভাবে নতুন নতুন শব্দ গঠন করা যায় সেই বিষয়টি আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। সুতরাং ব্যঞ্জন সন্ধি কি আবার একটু জেনে নেই। ব্যঞ্জন সন্ধি বলতে বোঝায় স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। আমি আবার এই সংজ্ঞাটি বলছি, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি অথবা স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি অথবা দুইটি ব্যঞ্জন ধ্বনির মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। উদাহরণের মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে আরো একটু ধারণা লাভ করতে পারি আমরা। যেমন দিগন্ত, এখানে দেখা যাচ্ছে যে দিগন্ত একটি উদাহরণ দেয়া আছে যে দিক যোগ অন্ত। সংজ্ঞায় প্রথমে বলেছিলাম আমি প্রথম বর্ণটি হবে ব্যঞ্জন ধ্বনি, পরের বর্ণটি স্বরধ্বনি, দুইটি মিলে ব্যঞ্জন ধ্বনি। সুতরাং প্রথম শর্তটি এখানে প্রয়োগ করা হয়েছে। দ্বিতীয় উদাহরণ আমরা আরেকটি উদাহরণ দেই, পরিচ্ছেদ। পরিযোগ ছেদ, পরিচ্ছেদ বা পরিচ্ছদ, পরিযোগ ছদ। আচ্ছা, এই পরিচ্ছদ এখানে রস্বীকার আছে মানে স্বরধ্বনি, আর এখানে আছে ব্যঞ্জন ধ্বনি ছ, আর এখানে হয়েছে চয় ছ। সুতরাং দ্বিতীয় শর্ত ছিল স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে ব্যঞ্জন সন্ধি। তৃতীয় শর্ত ছিল হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সাথে আবার ব্যঞ্জন ধ্বনি মিলেও ব্যঞ্জন সন্ধি গঠন করতে পারে। যেমন সজ্জন, সৎ যোগ জন, এখানেও ব্যঞ্জন সন্ধি জ, এখানেও ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন বর্ণ, এখানেও হয়েছে ব্যঞ্জন বর্ণ। সুতরাং তিন জায়গাতেই ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলন ঘটেছে। তাহলে তৃতীয় শর্ত আমাদের এখানে প্রয়োগ করা হয়েছে। এই হলো ব্যঞ্জন সন্ধি কি বা কাকে বলে, আমরা ব্যঞ্জন সন্ধি কি কাকে বলে সম্পর্কে ধারণা লাভ করলাম। এরপরে আমরা এখন ব্যঞ্জন সন্ধি কিভাবে ব্যঞ্জন সন্ধির মাধ্যমে, সংস্কৃত ব্যঞ্জন সন্ধির মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করা যায়। এই জন্য আমাদের বইয়ে 12 থেকে 13টি সূত্র দেয়া আছে। এই সূত্রগুলো আমাদের একটু আয়ত্ত করতে হবে আর উদাহরণগুলো একটু বেশি বেশি অনুশীলন করতে হবে। তার মাধ্যমেই আমরা যে কোনোভাবে প্রশ্ন করা হোক না কেন আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে সমর্থ হব বলে আমি বিশ্বাস করি। তো এখন আমরা এই সূত্র ধরে এই বোর্ডে দেয়া উদাহরণগুলো আমরা এক এক করে 12টি উদাহরণের 12টি সূত্র আমরা দেখব যে কিভাবে ব্যঞ্জন সন্ধির মাধ্যমে বা সংস্কৃত ব্যঞ্জন সন্ধির মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করা যায়। তাহলে প্রথম উদাহরণ আমরা দেখি যে ত ও দয়ের পরে যদি চ ছ থাকে, ত ও দয়ের পরে যদি চ ছ থাকে তাহলে এই ত আর দয়ের স্থানে চ হয়, ত আর দয়ের স্থানে চ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ত ও দয়ের পরে, ত এর পরে ত অথবা এখানে যদি দ থাকতো, দয়ের পরে যদি চ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই দুইটি মিলে হয় হচ্ছে আরেকটি চ হয়। তাহলে এখানে হয়েছে যে একটি চ ছিল আরেকটি ত বা দয়ের স্থানে আরেকটি চ হয়েছে, অর্থাৎ হয়েছে সচ্চিন্তা। সুতরাং প্রথম আমরা সূত্রে দেখেছি যে ত ও দ যদি থাকে তারপরে চ ছ থাকলে ওই ত আর দয়ের স্থানে একটা চ হয়। প্রথম সূত্রটি যথার্থ প্রয়োগ হয়েছে প্রথম উদাহরণে। দ্বিতীয় উদাহরণে আমরা দেখি যে ত ও দয়ের পরে যদি জ আর ঝ থাকে, ত ও দয়ের পরে জ আর ঝ থাকে তাহলে ত ও দয়ের স্থানে কি হবে? জ হবে। দ্বিতীয় উদাহরণে এখানে দেয়া আছে যে
ত এর পরে জ আছে, তাহলে এই ত এর স্থানে কি হয়েছে? জ হয়েছে। মনে রাখতে হবে ত দ এর পরে জ থাকলে তাহলে সেই ত এর স্থানে বা দ এর স্থানে আরেকটি জ হবে। ত এর পরে যদি স থাকে, ত এর পরে যদি তালব বর্ষা থাকে, অথবা তালব বর্ষা আর ত স্থানে তখন চয় স হয়ে যায়। আমি আবার বলছি, ত এর পরে যদি তালব বর্ষা থাকে তাহলে ত আর স তালব বর্ষা হয়ে দুইটি স্থানে চয় স হয়ে যায়। এই যে এখানে আমরা দেখি ত এর পরে একটি তালব বর্ষা ছিল আছে, উদাহরণের মাধ্যমে উচ্ছ্বাস, উদ্যোগ, শ্বাস, তাহলে এই ত আর স মিলে এখানে একটি চয় স হয়েছে। সুতরাং তৃতীয় সূত্রের যথার্থ প্রয়োগ হয়েছে। পরবর্তী সূত্রে আমরা দেখব 4 নম্বর সূত্রে কি আছে। ত আর দ এর স্থান, দ এর পরে যদি, আমি কি বলেছি, ত আর দ এর পরে যদি ড থাকে তাহলে ওই ড এর, ওই ত দ এর পরিবর্তে আরেকটি ড বসবে। যেমন এখানে আছে যে ত আর দ এর কথা বলা হয়েছে, তাহলে একটা ত আছে, ত এর জন্য ত এর একটি কি বসবে? ড বসবে। ত এর পরে আরেকটি, যেহেতু আরেকটি ড আছে, আমরা সূত্রে বলেছি ত আর দ এর পরে যদি ড থাকে তাহলে ওই ত এর পরিবর্তে বা ড এর পরিবর্তে, দ এর পরিবর্তে আরেকটি ড বসবে। সেই সূত্র অনুসারে এই ত এর পরিবর্তে এখানে আরেকটি ড বসছে, হয়েছে উড্ডীন। পরবর্তী সূত্রে আমরা দেখি যে ত আর দ এর পরে যদি ল থাকে, ত আর দ এর পরে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ত ও দ এর পরে যদি ল থাকে তাহলে সেই ত এর স্থানে হয়ে যায় একটা আরেকটি কি হবে? ল হয়ে যাবে। সেই ত এর স্থানে আরেকটি ল হয়ে যাবে। যেমন এখানে ত এর পরে একটা ল ছিল, সুতরাং এই ত এর স্থানে আরেকটি ল হয়ে গেছে। আরেকটি উদাহরণ আমরা দেখি যে ত ও দ এর পরে যদি হ থাকে, অর্থাৎ ত উপরের উদাহরণটি স্কিপ হয়ে গেছে, ত ও দ এর পরে যদি হ থাকে, কি বলেছি, তাহলে ত ও দ স্থানে, এই ত বা দ স্থানে কি হবে? ত বা দ স্থানে দ হয়ে যায়। ত বা দ স্থানে দই থাকবে, কিন্তু হ স্থানে হয়ে যাবে ধ হয়ে যাবে। আমি আবার বলছি, ত ও ধ এর পরে যদি হ থাকে তাহলে ত আর দ স্থানে, এই দুইটির যে কোনো একটি বর্ণের স্থানে হয়ে যাবে হচ্ছে দ, আর হ স্থানে হয়ে যাবে ধ হয়ে যাবে। যেমন এখানে ত স্থানে হয়েছে দ আর হ স্থানে হয়েছে ধ, তাহলে উদ্ধার ভাঙলে হয় উৎহার। উৎ কারণ ত এর স্থানে দ আর হ এর স্থানে হবে ধ, কান্দেবাড়ি ধ যাকে বলে, সেই কান্দেবাড়ি ধ, তাহলে উদ্ধার। পরবর্তী সূত্রে আমরা দেখি যে অঘোষ বা বর্গের প্রথম ধ্বনির পরিবর্তে তৃতীয় ধ্বনি বসে। বর্গের প্রথম ধ্বনির পরিবর্তে তৃতীয় ধ্বনি বসে। যেমন এখানে বর্গের প্রথম ধ্বনি ছিল, আর সেই ধ্বনিটা পরিবর্তন হয়ে এখানে হয়েছে তৃতীয় ধ্বনি। বর্গ বলতে আবার কি বোঝায়? বর্গ বলতে ক থেকে ম পর্যন্ত এর যে কোনো একটি ধ্বনি যদি থাকে এখানে, সেই ধ্বনিটির পরিবর্তে আমাদের মূল শব্দে তৃতীয় ধ্বনি বসবে। পরবর্তী সূত্র আমরা দেখি যে 8 নম্বর সূত্রে কি আছে? নাসিক্য ধ্বনির পরে, নাসিক্য ধ্বনি যদি পরে থাকে, এই যে এখানে দুইটি অংশ, তাহলে নাসিক্য ধ্বনি যদি পরে থাকে তাহলে পূর্বের যে অংশ, সেই অংশের বা পূর্ব বর্ণটিকেও সে নিজের মতো করে তৈরি করে ফেলে। এত জোর, এত শক্তি এই নাসিক্য বর্ণের বা নাসিক্য ধ্বনির। মানে তার আগে যে নিজে তো আছেই, যেটা তৈরি আছে তার আগে যে বসেছে তাকেও সে নিজের মতো করে তৈরি করে ফেলে। এই যে যেমন দেখি আমরা দিক যোগ নির্ণয়, এখানে নাসিক্য ধ্বনি ছিল। আমরা নাসিক্য ধ্বনি জানি যে বর্গের শেষ সারিগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি, উ, নিয়, এরপরে মূর্ধন্য ন, দন্ত ন, ম, এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। সুতরাং এইটি একটি নাসিক্য ধ্বনি। এই ধ্বনিটি পূর্বের ক ধ্বনিকে নিজের মতো করেছে, এই হয়ে গেছে কি দিক নির্ণয়। পরবর্তী সূত্রে আমরা দেখব 9 নম্বর সূত্রে কি আছে? ময়ের পরে যদি বলা হয়েছে, ময়ের পরে যদি বর্গীয় ধ্বনি, ময়ের পরে যদি বর্গীয় ধ্বনি থাকে তাহলে ময় স্থানে ও হয়। বর্গীয় ধ্বনি কি? বর্গীয় ধ্বনি একটু আগে আমি বলেছি ক থেকে ম পর্যন্ত হচ্ছে
বর্গীয় ধ্বনি বলা হয়। তাহলে ময়ের পরে যদি এই বর্গীয় যে কোনো একটি ধ্বনি থাকে তাহলে ময় স্থানে আমাদের ও বসাতে হবে, ময় স্থানে ও বসাতে হবে। আমি আবার বলছি, ময়ের পরে যে কোনো একটি বর্গীয় ধ্বনি থাকলে ময় স্থানে ও বসাতে হবে। এখন আমরা উদাহরণের সাথে মিলিয়ে নেই। ময়ের পরে বর্গীয় ক বর্গীয় ধ্বনির প্রথমটি এখানে আছে, এই জন্য সেই ম স্থানে হয়েছে ও। আবার পরবর্তী সূত্রে আমরা দেখি, অর্থাৎ 10 নম্বর সূত্রে ময়ের পরে যদি অন্তস্থ ধ্বনি বা শীষ ধ্বনি থাকে সেই ক্ষেত্রে আবার ম স্থানে কিন্তু ওই ও হবে না। শীষ ধ্বনি আর হচ্ছে অন্তস্থ ধ্বনি অর্থাৎ বর্গের পরের ধ্বনিগুলো থাকে, মনে রাখতে হবে, মনে রাখার সহজ কৌশল বুদ্ধি আছে। সেটি হচ্ছে ময়ের দুইটা নিয়ম এখানে আছে। একটা হচ্ছে ম এরপরে বর্গীয় ধ্বনি অর্থাৎ ম পর্যন্ত থাকলে তারপরের ধ্বনি থাকলে হবে না, যদি ম পর্যন্ত থাকে তাহলে ও হবে। আর ময়ের পরের ধ্বনিগুলো যদি থাকে, শীষ ধ্বনি অথবা অন্তস্থ ধ্বনি বলে এগুলোকে, তাহলে কিন্তু অনিস্বর হবে। যেমন এখানে দেয়া আছে যে সমযোগ বাদ, ময়ের পরে ব আছে, অন্তস্থ ধ্বনি। আমরা জানি অন্তস্থ জ, বয়শূন্য র, ল, এগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি। শীষ ধ্বনি আছে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলো শীষ ধ্বনি। এই কারণেই এই ময়ের স্থানে এখানে অনুস্বার হয়ে গেছে। 10 নম্বর নিয়মে আমরা দেখি যে চ বা জয়ের পরে নাসিক্য ধ্বনি সবসময় তালব্য ধ্বনি হয়। চ বা জয়ের পরে, তাহলে এই যে চ ধ্বনি ছিল, জ ধ্বনি ছিল, এই জয়ের পরে যদি নাসিক্য ধ্বনি হয় তাহলে সেই নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনিতে পরিণত হয়। এখন তালব্য ধ্বনি তো কি স্যার? তালব্য ধ্বনি তো জানি না। তালব্য ধ্বনি কি হচ্ছে প্রথম সারির, বর্গের প্রথম সারির দ্বিতীয় সারিকে বলা হয় তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি তোমাদের আমি শিখিয়েছিলাম যে বর্গের কোন বর্গকে, বর্গের যে 5টি ভাগ আছে সেই 5টি কোন ভাগকে কি বলে। একটা শব্দ সহজ করে তৈরি করে দিয়েছিলাম, কত, মদ, ও, সহজ একটি ডিজিট বা শব্দ। এই শব্দের মাধ্যমে আমাদের মনে রাখতে যে কততে কণ্ঠ, ততে তালব্য দ্বিতীয় সারি, ক, চ, ছ, জ, ঝ, ঞ। তাহলে এখানে আমরা দেখি যে রাজ্ঞী, রাজ যোগ নি, রাজ্ঞী আছে, তাহলে রাজ হবে কি রাজ যোগ নি, জয়ের পরে এখানে নাসিক্য ধ্বনি আছে, নাসিক্য ধ্বনি থাকলে এখানে তালব্য ধ্বনি, আমরা তালব্য ধ্বনি জানি যে চ, ছ, জ, ঝ, নিয়, সেই চ, ছ, জ, ঝ, নিয় দ্বারাই শব্দটি গঠন করা হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে চ, ছ এর পরে, চ আর জয়ের পরে যদি নাসিক্য ধ্বনি থাকে তাহলে সেই ধ্বনি তালব্য ধ্বনিতে পরিণত হয়। সর্বশেষ নিয়মে আমরা দেখি যে সবশেষ নিয়মে আছে শয়ের পরে, মূর্ধন্য শয়ের পরে যদি ত থ থাকে তাহলে ত থ স্থানে ট অথবা ঠ হয়ে যায়। আমি আবার বলছি, সর্বশেষ নিয়মটি হচ্ছে ত থ এর পরে যদি মূর্ধন্য শয়ের পরে যদি ত থ থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ত আর থ এর পরে ট ঠ হয়ে যায়। এই উদাহরণটি প্রত্যক্ষ করো তোমরা। এই যে এখানে এই যে মূর্ধন্য শয়ের পরে থ ছিল, থ এর স্থানে এখানে ঠ হয়ে গেছে বা ট হয়ে যেতে পারে। এই হলো আমাদের সংস্কৃত ব্যঞ্জন সন্ধি মাধ্যমে শব্দ গঠনের সূত্র বা নিয়ম। এছাড়া বাংলা ব্যাকরণের এই অধ্যায়ে অর্থাৎ সন্ধির এই চ্যাপ্টারে আরো কয়েকটি সন্ধির বিচ্ছেদ করতে বলা হয় এমন কয়েকটি শব্দ আছে, যে শব্দগুলো কখনো কখনো নিয়ম মেনে চলে না, কখনোই কোনো নিয়ম মেনে চলে না। পূর্বে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম অন্য একটি প্রসঙ্গক্রমে। এই যে নিয়ম মেনে চলে না, মানে নিজের স্বেচ্ছাচারিতায় চলে, স্বাধীনভাবে চলে, এদেরকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। সুতরাং যে সকল সন্ধি কোনো নিয়ম মেনে চলে না তাদেরকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন আমরা কয়েকটি উদাহরণ বইয়ে দেওয়া আছে, উদাহরণ এই কয়েকটি আমাদের কিন্তু আয়ত্ত করতেই হবে, না হলে কিন্তু অন্য কোনো বিকল্প কোনো রাস্তা বা পথ খোলা নাই যে এটা আমাদেরকে বুঝে, যেমন সূত্রের সাহায্যে বুঝে আমরা করার চেষ্টা করব, সেই পথ কিন্তু খোলা নেই। এজন্য আমাদের এই কয়েকটি শব্দ
ভেঙে নিজেদেরকে এগুলো মাথায় রাখার চেষ্টা করতে হবে। যেমন আছে আশ্চর্য একটি শব্দ, আশ্চর্য ভেঙে লিখলে হয় আযোগ চর্য। আশ্চর্য একটা। গোষ্পদ, গো যোগ পদ, এই দুইটি শব্দ লিখলাম। এই দুইটি কিন্তু নিপাতনে সিদ্ধ সন্ধি, কারণ এরা কোনো নিয়ম মেনে চলে না। এরপরে আছে যেমন আরো দুই তিনটি আছে। বনস্পতি, বন যোগ পতি। মনীষা, মনীষা কেমন করে হয় দেখো, মনস যোগ দীর্ঘ ঈশা। আমি তো এটি এইভাবে মুখস্থ করেছি, মনস যোগ দীর্ঘ ঈশা, মনস যোগ দীর্ঘ ঈশা, মনস যোগ দীর্ঘ ঈশা, মনস যোগ দীর্ঘ ঈশা, ছাত্র অবস্থায়। এখনো আমার সেটি মনে আছে, অতএব তোমরা পারবে। তো এই ছিল আমাদের আজকের বাংলা সংস্কৃত ব্যঞ্জন সন্ধির সর্বশেষ আলোচনা।